Bill Gates, college dropout, co-founder of Microsoft. Mark Zuckerberg, college dropout, co-founder of Facebook. Steve Jobs, high school dropout, co-founder of Apple company. এরা প্রত্যেকেই ড্রপ আউট হয়েছিলেন এবং এরা বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি। এরা যেই ট্র্যাপের মধ্যে থেকে বেরিয়ে আজ এত সফল হয়েছে, আমরা সেই ট্র্যাপের মধ্যেই পড়ে আছি। কি সেই ট্র্যাপ? দ্য ট্র্যাপ ইজ দ্য এডুকেশন সিস্টেম। জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যেত। আজকে আমি দেখাতে চলেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন করে আমাদের ধ্বংস করে দিচ্ছে। 20 বছর যাবৎ পড়ালেখা করে 20,000 টাকার চাকরিতে যাওয়ার জন্য কতই না পরিশ্রম, তাই না? কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্যটা কি? কেনই বা এই শিক্ষা ব্যবস্থার সময়সীমা এত দীর্ঘ? আর এই দীর্ঘ সময় পড়ালেখা করার জন্য কত টাকাই বা খরচ? প্রশ্ন হলো, এই শিক্ষা ব্যবস্থা আসলো কোথায় থেকে? আপনি যদি আমার এই ভিডিও দেখার আগে এই প্রশ্নগুলো না ভেবে থাকেন, তাহলে আপনিও এই শিক্ষা ব্যবস্থার ট্র্যাপে আটকে আছেন। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে এমনভাবে যেখানে আপনি আপনার সমালোচনামূলক চিন্তা ভাবনাকে কাজে লাগাতে পারবেন না। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান প্রতিনিয়ত অবনতি হওয়ার জন্য দায়ী এই শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় না আছে যথাযথ শিক্ষা, না আছে ভালো কোনো যথাযথ ব্যবস্থা। বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার কালো ধোঁয়াশা উন্মোচন করার উদ্দেশ্যই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি লিখন আছি আপনাদের সাথে। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এর আসল উদ্দেশ্য খুঁজতে হলে এর ইতিহাস জানতে হবে। কেন এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থার আবির্ভাব হলো। সাল 1806, যখন নেপোলিয়ন এবং পার্সিয়ার মধ্যে যুদ্ধ চলছিল এবং এই যুদ্ধে পার্সিয়ার সৈন্যরা ছিল খুব শক্তিশালী এবং যুদ্ধ পারদর্শী। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল যে নেপোলিয়নরা জয়লাভ করেছে। এই যুদ্ধ হারার ফলে পার্সিয়ার অর্থনীতি বড় সংকটে পড়ে এবং এই পরাজয়ের কারণ হিসেবে বের করে পার্সিয়ার সৈন্যদের ভিতরে ডিসিপ্লিনের অভাব ছিল এবং তারা নিজেরা নিজেদের মতো যুদ্ধ করছিল। ঠিক এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তাই পার্সিয়ার সরকার চিন্তা করলো এমন এক সিস্টেম তৈরি করতে হবে যেখানে তারা পার্সিয়ার সৈন্যদের কন্ট্রোল করতে পারবে। কি সেই সিস্টেম? অনেক গবেষণার পর দেখা গেল মানুষের মস্তিষ্ক কন্ট্রোল করা গেলেও মানুষের কার্যকলাপও কন্ট্রোল করা সম্ভব। এখন প্রশ্ন আসে না মস্তিষ্ক কিভাবে কন্ট্রোল হবে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক তো আর কন্ট্রোল করা যায় না। তাই এই সিস্টেম পরিচালিত করতে হলে এর শুরুটা করতে হবে শিশুকাল থেকেই। আর এখান থেকেই শুরু হয় 8 ইয়ার্স কম্পালসারি এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমে ছিল ঠিক টাইমে স্কুল যাওয়া, ঘন্টা পড়লে ঠিক টাইমে স্কুল থেকে বেরিয়ে আসা, শিক্ষক ক্লাসরুমে আসলে দাঁড়িয়ে গুড মর্নিং, গুড আফটারনুন বলা, এমনকি ক্লাস চলাকালীন ওয়াশরুমে যাবার প্রয়োজন পড়লে শিক্ষক হুকুম না দেওয়া পর্যন্ত অপেক্ষা করা। এখানেই কি শেষ? না, এই এডুকেশন সিস্টেমে ওই শিশুকাল থেকে মাথায় ঢুকে দেওয়া হতো তোমার পাশে বসা ওই সহপাঠীরা তোমার প্রতিদ্বন্দ্বী, যাতে তারা একসাথে কোনো কাজ না করতে চায়। স্কুলের এই 6 থেকে 8 ঘন্টার বাইরে অনেক সময় থাকে। এই সময়টুকুতে আপনি চাইলে আপনার সমালোচনামূলক চিন্তা ভাবনাকে কাজে লাগাতে পারেন, আপনার কৌতূহলকে জানতে পারেন, কিন্তু সেটা তো করা যাবে না। তাই এই 6 থেকে 8 ঘন্টা স্কুল করার পরও আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয় হোমওয়ার্কের বোঝা। আর এই হোমওয়ার্ক না করলে পরবর্তী দিনে স্যারের কাছে বেতের আঘাত সহ্য করতে হতো। এ পর্যন্ত পার্সিয়াতে ঠিকঠাকই চলছিল। তারপর 1837 সালে আমেরিকান এডুকেশন রিফর্মার হর্সম্যান আমেরিকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য দেশ বিদেশ সফর করে এবং অবশেষে পার্সিয়ার শিক্ষা ব্যবস্থা তার কাছে পছন্দ হয় এবং তিনি চিন্তা করলো যে কোনো মূল্যে এই শিক্ষা ব্যবস্থাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে হবে। And if a nation is ever to, it will require the free institutions that can only grow from a broad and enlightened educational system. তারপর 1852 সালে আমেরিকায় এই শিক্ষা ব্যবস্থা শুরু করে এবং ঠিক ওই সময় পুরো বিশ্ব জুড়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। এর মধ্যে দিয়ে আমেরিকা এগ্রিকালচার ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে পরিণত হয় এবং তখন আবির্ভাব হয় বিশ্বের প্রথম বিলিনিয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান জন ডি রকফেলারের। তিনি এই এডুকেশন সিস্টেমের উপর $500 বিলিয়ন বেশি ইনভেস্ট করেন। প্রশ্ন হলো, এই এডুকেশন সিস্টেমের উপর তার ইনভেস্ট করে লাভ কি? কারণ তার মূল ব্যবসায় ছিল ইন্ডাস্ট্রিয়াল। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল কাজে অনেক কর্মী দরকার হয়, তাই সে এই এডুকেশন সিস্টেমের উপর $500 বিলিয়ন ইনভেস্ট করে এই শিক্ষা ব্যবস্থার সময়সীমা 18 থেকে 20 বছর করে, যা কিনা আগে ছিল মাত্র 8 বছর।
এই নীল নকশার মূল উদ্দেশ্য হলো 20 বছর পড়ালেখা করার পর একটা মানুষ সংসারের দিকে ধাবিত হবে, আর সংসার চালাতে হলে তো টাকার প্রয়োজন। গত 20 বছর পড়ালেখা করে তো সে আর টাকা পয়সা জোগাড় করেনি, তাই সে একটা চাকরি বা কাজ খুঁজবে, এটাই স্বাভাবিক। কিন্তু রকফেলারের মূল খেলাটা শুরু হয় এখান থেকে, তার ইন্ডাস্ট্রির গোলাম বানানো। 20 বছর পড়ালেখা করার পর যখন একজন ব্যক্তি বেকারত্বের হতাশায় ভোগেন, তখন তাকে ইন্ডাস্ট্রির গোলাম বানানো সহজ হয়ে ওঠে। এতক্ষণে এই পার্সিয়ার শিক্ষা ব্যবস্থা পুরো পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এখন প্রশ্ন হলো, ওই পশ্চিমা বিশ্ব থেকে এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আসলো কিভাবে? আমরা নিশ্চয়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা শুনেছি বা বইতে পড়েছি, যেখানে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার উদ্দেশ্যে এসে ক্রমে ক্রমে ভারতীয় উপমহাদেশকে শাসন করা শুরু করে, এবং ব্রিটিশরা 1957 সালে ভারতীয় উপমহাদেশে আসে। এরপর 1958 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর শাসন করে। এর ফলে ব্রিটিশরা তাদের কালচার, ভাষা, তাদের যে শিক্ষা ব্যবস্থা সবকিছুর আধিপত্য বিস্তার করতে শুরু করে। ব্রিটিশরা এই 200 বছর রাজত্ব করার ফলে ভারতীয় উপমহাদেশের সহজ সরল মানুষগুলোর মধ্যে এগুলো ভালোভাবে ঢুকে দিতে পেরেছিল। ফলে 1947 সালে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে গেলেও তাদের ঐতিহ্যগুলো রয়ে গেছে। এরপর দেশ ভাগ হয়ে যাওয়ার পরও ওই ব্রিটিশদের পার্সিয়ার যে শিক্ষা ব্যবস্থা, এর কোনো পরিবর্তন হয়নি, আর এভাবেই এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আসে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সবকিছুই বোঝা সম্ভব। আসলে আমরা চিন্তা করি না, আমরা কখনো আমাদের কৌতূহলকে জানতে চাই না। সমাজের পরিপ্রেক্ষিতে ও পারিবারিক সিদ্ধান্তে আমরা যখন জন্মগ্রহণ করেছি, ওই তখন থেকেই আমাদের বাবা মায়েরা ভেবে রেখেছেন আমরা কোন স্কুলে কোন সাবজেক্ট নিয়ে পড়বো, বড় হয়ে কি হব। मेरा बेटा इंजीनियर बनेगा। সুযোগ হয়ে ওঠে না নিজের প্রতিভাকে ফুটিয়ে তোলার। আমাদের এই শিক্ষা ব্যবস্থা ওই কর্মী তৈরির কারিগর হিসেবেই রয়েছে, আলোকিত মানুষ না। আমাদের সমাজের মানুষ ব্যবসা করাকে ছোট চোখে দেখে, ফলে 20 বছর পড়ালেখা করে বাংলাদেশে শিক্ষিত বেকারের অভাব হয় না, তাদের দিন রাত কাটে হতাশায়। পুরো বিশ্ব সভ্যতার এই বর্তমান অবস্থানে আসার একমাত্রই কারণ কৌতূহল। কৌতূহল না থাকলে মানুষ গুহা থেকে বেরো হতো না, আর চাঁদে পাও রাখতো না। কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা এই কৌতূহলকে একবারে মেরে দেয়। আমাদের মাথায় থাকে কিভাবে পরবর্তী দিনের হোমওয়ার্ক শেষ করা যায়, পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার পাওয়া যায়। আমরা অন্য কিছু নিয়ে ভাবতেই চাই না। আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি আছে, উক্তিটি হলো, আমরা প্রত্যেকেই একজন জিনিয়াস, কিন্তু আপনি যদি মাছকে গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে সে নিজেকে বোকাই ভাববে। সর্বশেষ আমি কিছু কথা বলতে চাই। আমি কখনোই শিক্ষার বিরুদ্ধে নই, আমি এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। আসলে যার যেটা প্রতিভা, সেটার সুযোগ পেলে দুনিয়াতে অসফল মানুষের তুলনায় সফল মানুষদের সংখ্যাই বেশি হতো।